অধ্যায় 464 পরামর্শ প্রিন্স অ্যাডেসাক অগাস্টাস যে বিপদ একটা ট্র্যাজেডি ডেকে আনতে পারে তার সাথে এর কী সম্পর্ক তাছাড়া এই ব্যাপারটা মনে হয় মিস্টার ফুলের মনোযোগ আকর্ষণ করেছে অড্রের সাথে সাথে নামের সাথে একটা চেহারা মিলিয়ে নিল আর তার মনে দারুণ চিন্তা আর সন্দেহের জন্ম হল তার মতে যেসব জিনিস মিস্টার ফুলের মনোযোগ আকর্ষণ করে সেগুলো হয় খুব বিপজ্জনক চরম গোপনীয় অথবা সেগুলোর সুদূর প্রসারী গুরুত্ব থাকে আর সেগুলো কোনোভাবেই সাধারণ কিছু নয় উদাহরণস্বরূপ লেনোভুস আর ইস্টবোরোর কারখানা এলাকার কঠোর পরিস্থিতির সাহায্যে ব্যাকল্যান্ডে নেমে আসার জন্য ট্রু ক্রিয়েটরের চেষ্টা সম্রাট রোজেল গুস্তাভের ব্ল্যাক এম্পেরর কার্ড অথবা ডিউক অ্যাগুসিড নেগানের মৃত্যু এবং টুয়ালাইট হার্মিট অর্ডার এই উদাহরণগুলো মাথায় রেখে অড্রের বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল যে যদি ব্যাপারটা ভালোভাবে সামলানো না হয় বা খুব কম মনোযোগ দেওয়া হয় তবে প্রিন্স অ্যাডেসাককে জড়িয়ে থাকা এই বড় ঘটনাটা অনিবার্যভাবে একটা খুব ভয়াবহ ঝড়ের দিকে নিয়ে যাবে হ্যাঁ প্রিন্স অ্যাডেসাক বেশ কিছুদিন ধরে আমাকে বিরক্ত করেনি আর এতে আমি কেবল স্বস্তিই পেয়েছিলাম আর এটা নিয়ে বেশি কিছু ভাবিনি এখন এটা একটু সমস্যামূলক মনে হচ্ছে আগের বল নাচে সে তখনও আমাকে কিছু বিরক্তিকর বিষয় নিয়ে আলোচনা করার জন্য বেশ আগ্রহের সাথেই আটকে রেখেছিল এমনকি দাম্ভিক আর বাজে রসিকতা করার চেষ্টাও করেছিল কিন্তু তার ঠিক 2-3 দিন পরেই সে বেশ শীতল আচরণ করতে শুরু করল আর এমনকি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়েও চলল বাবাকে তার ব্যাপারে জিজ্ঞেস করার একটা সুযোগ আমাকে বের করতে হবে কিন্তু আমি খুব বেশি কৌতূহল দেখাতে পারব না নইলে এমনটা হওয়া খুব সম্ভব যে সে রাজপরিবারের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাবে অড্রে কিছু খুঁটিনাটি মনে করার চেষ্টা করল আর হঠাৎ তার মনে হল যেন ভারী তার কাঁধ নিচু হয়ে গেল সে কখনোই প্রিন্স অ্যাডেসাককে পছন্দ করত না এমনকি তার 2 বড় ভাইকেও না আর একজন প্রিন্সেস কনসর্ট হওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না কারণটা ছিল খুব সাধারণ এভারনাইট গডেসের অনুসারীরা কিছুতেই মেনে নিতে পারত না যে অগাস্টাস পরিবার বংশপরম্পরায় লর্ড অফ স্টর্মসে বিশ্বাস করে যার মানে হল নারীদের প্রতি তাদের অহংকার দাম্ভিকতা অবজ্ঞা আর খামখেয়ালিপনা তাদের হাড়ের গভীরে ঢুকে গেছে তাদের বদলানো কঠিন ছিল আর এই একটা জিনিস অড্রে সবচেয়ে বেশি সহ্য করতে পারত না রাজকুমারী হওয়ার পর যে কঠোর প্রাচীন আর চরম রক্ষণশীল পরিবেশের মাঝে সে নিজেকে আবিষ্কার করবে সেই কথা ভাবতেই অড্রের মনে হল যে সে নিশ্চিতভাবে পাগল হয়ে যাবে আর সবকিছু বাদ দিয়ে পালিয়ে যাবে তাই রাজপুত্রদের খুব বেশি তোষামোদে সে একেবারেই গলে যেত না বরং সে খুব বিরক্ত হতো অ্যাডেসাক অগাস্টাস নামের শেষ অংশটা বোঝায় যে সে রাজপরিবারের একজন সদস্য আমার আবছাভাবে মনে পড়ছে যে সে একজন রাজপুত্র সে কোন বিপজ্জনক কাজ করতে যাচ্ছে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় আমার নেই ঠিক আমি সাহায্য করার জন্য মিস অড্রে আর গ্লেন্টকে জিজ্ঞেস করতে পারি কিন্তু তাদের সন্দেহ দূর করার জন্য আমাকে আগে থেকেই একটা কারণ ভাবতে হবে মিস্টার ফুলের কথার মানে বোঝার চেষ্টা করার সময় ফোর্স ওয়াল সামান্য ভুরু কুঁচকাল আলজার উইলসন ব্যাপারটা নিয়ে খুব আগ্রহী ছিল কিন্তু সে মিস্টার ফুলকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না যে স্পষ্টতই কেবল একটা ইঙ্গিত দিচ্ছিল জাস্টিস দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ডকে কিছু বলার আগে সে কেবল 2 সেকেন্ডের জন্য নিজের মনে ভেবে নিতে পারল সমুদ্রের ওপরের পরিবেশটাও শান্ত নয় ওসব মেশিনের মতো এর সাথেও ব্যাকল্যান্ডের একটা যোগসূত্র থাকতে পারে তার এই কথাগুলো ছিল পুরোপুরি ভিত্তিহীন সে কেবল বিপদের মাত্রাটা বাড়িয়ে বলতে চেয়েছিল যাতে ব্যাকল্যান্ডে থাকা ট্যারোট ক্লাবের 3 জন সদস্য বিষয়টা খুব মনোযোগ দিয়ে তদন্ত করে আমাকে বলতেই হবে যে দ্য হ্যাংড ম্যান খুব চমৎকারভাবে তাল মিলিয়ে কাজ করেছে ক্লাইন মোরেত্তি যে পাশ থেকে সবকিছু দেখছিল দ্য ওয়ার্ল্ডকে দিয়ে এমন কিছু বলানোর চিন্তা বাদ দিল সে কেবল প্রিন্স অ্যাডেসাকের কথা উল্লেখ করল কিন্তু নীলকান্তমণি আংটি পরিহিতা নারীর কথা বলল না যার কাছে একটা গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট আছে বলে সন্দেহ করা হচ্ছিল এমনকি সে এই সম্ভাবনার কথাও জানাল না যে প্রিন্স অ্যাডেসাক যে ব্যাপারটার সাথে জড়িত থাকতে পারে তার সাথে 008 আর ইনসে জ্যাঙ্গুইলের কোনো সম্পর্ক থাকতে পারে কারণ সে সেই শীর্ষ সিল্ড আর্টিফ্যাক্টের অবস্থা সম্পর্কে জানত না যেটা এমনকি একটা দেশকে ধ্বংস করে দিতে পারে যে আন্দাজগুলো সম্পর্কে সে পুরোপুরি নিশ্চিত ছিল না সেগুলো করার জন্য সে কেবল খুব সামান্য কিছু সূত্রের ওপরই নির্ভর করতে পারত সে ভয় পাচ্ছিল যে সে যদি জাস্টিস আর দ্য ম্যাজিশিয়ানকে সরাসরি মূল বিষয়গুলো বলে দেয় তাহলে তারা লক্ষ্যবস্তুর ওপর নজর দেওয়া মাত্রই তাদের তদন্তের বিষয়টা ধরা পড়ে যাবে এই কারণেই ক্লাইন মেশিনারি হাইভ মাইন্ডকে খবর দেওয়ার কোনো সুযোগ খোঁজার চেষ্টা করেনি সিল্ড আর্টিফ্যাক্ট 008 সম্পর্কে তার অনুমানের উপর ভিত্তি করে তার সন্দেহ ছিল যে সে যদি মিন্স্ক স্ট্রিট ছেড়ে একটা ঘোড়ার গাড়িতে চড়ে লিভার ক্যাথেড্রাল বা স্টিম ক্যাথেড্রালে যায় তাহলে সে একটা অপ্রত্যাশিত আর একেবারে অপ্রতিরোধ্য হামলার মুখে পড়বে যেমন মাটির নিচে লুকিয়ে রাখা কোনো সিল্ড আর্টিফ্যাক্টের বিস্ফোরণ বা হাই সিকোয়েন্স বিয়ান্ডারের কোনো মারাত্মক আঘাত কেবলমাত্র ধূসর কুয়াশার আড়ালই ক্লাইনকে এসব সমস্যা নিয়ে চিন্তা না করার সুযোগ করে দিয়েছিল কিছুটা হলেও সে জাস্টিস আর দ্য ম্যাজিশিয়ানকে এই বিষয়ে একটা বেশি নরম ঘুরিয়ে বলা আর গুপ্ত উপায় জানাতে পারত এর পাশাপাশি ক্লাইনের অন্য পরিকল্পনাও ছিল সেটা ছিল পার্শ্বচরিত্রদের মাঝে একজন পার্শ্বচরিত্র হিসেবে স্টেজ থেকে বিদায় নিয়ে আর কেউ কিছু খেয়াল করার আগেই নিজের চেহারা বদলে ব্যাকল্যান্ড ছেড়ে যাওয়া তারপর সে গোপনে ফিরে আসবে আর গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্টের অনুভূতির বাইরে গিয়ে মেশিনারি হাইভ মাইন্ডের সাথে যোগাযোগ করবে
আশা করি এটা সফল হবে। আমি আশা করি ইনসে জ্যাঙ্গুইলকে খুঁজে পাওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, মূল কথা হলো সে সত্যিই এই ব্যাপারটার সাথে জড়িত। 1 মিনিট দাঁড়াও, আজিক যখন ইনসে জ্যাঙ্গুইলের পিছে পড়েছিল তখন MI9-এর সাথে তার একটা সংঘাত হয়েছিল। সে গোপনে একজন ফেরারি আসামিতে পরিণত হল, আর MI9-কে সবসময় সেনাবাহিনীর ভেতরে রাজপরিবারের সমর্থক হিসেবে ধরা হয়। প্রিন্স অ্যাডেসাককে ঘিরে ঘটা একের পর এক সমাপতন অতীতে সিল্ড আর্টিফ্যাক্ট 008-এর দেখানো বৈশিষ্ট্যগুলোর সাথে বেশ মিলে যায়। এটা মনে হয় পরোক্ষভাবে ইনসে জ্যাঙ্গুইলের অস্তিত্বকেই নিশ্চিত করে। ক্লাইন চোখ বন্ধ করল, আর চকচকে জুতো জোড়া এবং ফ্যাকাশে হাতটা তার মনে ভেসে উঠল। সে তার চেয়ারে হেলান দিয়ে বসল, তার ঠোঁট দুটো ওপরের দিকে বেঁকে একটা হাসির রেখা ফুটিয়ে তুলল। ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, আমরা আগামী সপ্তাহে দেখা করব। এমপ্রেস বোরোতে আর্ল হলের বিশাল বিলাসবহুল ভিলা। অড্রে হল বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। এই ট্যারোট গ্যাদারিংয়ে তার জন্য ভালো আর খারাপ 2 ধরনের খবরই ছিল। ভালো খবরটা ছিল এই যে সে সাইকিয়াট্রিস্ট পোষণের অন্যতম প্রধান একটা উপাদান পেতে যাচ্ছিল, যদিও সে এখন আর সেই অবুঝ মেয়েটা নেই যে দ্য হ্যাংড ম্যানের কাছ থেকে 1000 পাউন্ডের বিনিময়ে কিছু সাধারণ প্রাথমিক জ্ঞান কিনেছিল এবং অনেক বিয়ন্ডার উপাদানের আনুমানিক দাম তার জানা ছিল। তবু একটা মিরর ড্রাগনের চোখের জন্য বাড়তি দাম দিতে তার কোনো আপত্তি ছিল না। ডিউক অ্যাগুইসিড নেগানের গুপ্তহত্যার পর তার সিকোয়েন্স বাড়িয়ে সেই অনুযায়ী লড়াইয়ের শক্তি অর্জন করার প্রবল ইচ্ছা আর অনুপ্রেরণা তার মাঝে তৈরি হয়েছিল। এজন্য সে আর অপেক্ষা করতে চাচ্ছিল না, আর একটা মূল্য চোকাতেও রাজি ছিল। যতক্ষণ না উপাদানগুলো পাওয়া যাচ্ছে, অপ্রত্যাশিত কিছু ঘটার আশঙ্কায় দামটা খুব বেশি অস্বাভাবিক না হলে সে সাথে সাথে প্রস্তাবটা মেনে নেবে। এটা অনেকটা সেই দামি গয়নার মতো যার দিকে অনেক অভিজাত নারীদের নজর থাকে। এটা আবার সেই সব অদ্ভুত রক্তধারার খাঁটি বংশের মতো যেগুলো পুরুষরা পছন্দ করে। এর জন্য বাড়তি দাম দেওয়াটা অনিবার্য আর এড়ানো অসম্ভব। মাঝে মাঝে দামটা দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। তাছাড়া ফোর্স যখন তার শিক্ষকের সাথে যোগাযোগ করার প্রক্রিয়ায় নিজেকে ব্যস্ত রেখেছে, ঝুঁকি নেওয়ার সময় তাকে নিশ্চয়ই সময় নষ্ট করতে দেওয়া উচিত নয়। হ্যাঁ, সে এটাও জানে না যে আমি জাস্টিস অড্রে নিরাসক্তভাবে ভাবল। আর খারাপ খবরের কথা বলতে গেলে এটা নিঃসন্দেহে প্রিন্স অ্যাডেসাকের ব্যাপারের সাথে সম্পর্কিত ছিল। এটা তাকে চিন্তিত আর উদ্বিগ্ন করে তুলেছিল। ভাগ্যিস দ্য ওয়ার্ল্ড খবরটা পেয়েছিল আর মিস্টার ফুল একটা সতর্কবার্তা দিয়েছিল, নইলে কে জানে পরিস্থিতি কেমন হতো। অড্রে, এমন দারুণ সব সুযোগ সুবিধা নিয়ে তুমি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবে। চলো। মেয়েটা আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে গাঢ় লাল চাঁদের চিহ্ন আঁকল আর আশাবাদী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল। এরপর সে নিজের আবেগ সামলে নিয়ে পিয়ানো রুমের দিকে এগিয়ে গেল, যেন কিছুই হয়নি এমন ভান করে তার নির্ধারিত পিয়ানো ক্লাসে অংশ নেওয়ার প্রস্তুতি নিল। কারণটা হলো আর্ল হল আর তার স্ত্রী, সেই সাথে হিবার্ট হল রাতের খাবারের আগে বাড়ি ফিরবে না, আর এখন তথ্য জানার জন্য কাউকে জিজ্ঞেস করার উপায় তার নেই। সে কেবল নিজেকে শান্ত, স্থির আর ধৈর্যশীল হওয়ার কথা বলতে পারল। শিক্ষক আসার আগে অড্রে আপন মনে পিয়ানো বাজাতে লাগল। সেই সুন্দর সুর দিয়ে নিজের মন আর আত্মাকে পবিত্র করার চেষ্টা করল। বাজানো শেষ হলে সে খেয়াল করল যে সুসি কখন যেন দরজা খুলে ভেতরে এসে তার পাশে বসেছে। তার গলায় তখনও এক জোড়া সোনালি ফ্লেমের চশমা ঝুলছিল। অড্রে, তুমি কি সমস্যায় পড়েছ? তোমার পিয়ানোর সুর আমাকে বলছে যে তুমি কোনো কিছু নিয়ে হতাশ, সুসি হঠাৎ করেই বলল। অড্রে থমকে গেল, বুঝতে পারল না কি উত্তর দেবে। তার হঠাৎ করেই মনে হল যে বাড়িতে একটা মন পড়তে পারা কুকুর থাকাটা সবসময় ভালো কিছু নয়। আগুন জ্বালানো একটা ক্যাম্পসাইটের ভেতরে চোখ বন্ধ করে ডেরিক বার্গ চুপচাপ ট্যারোট গ্যাদারিংয়ে যা যা ঘটেছিল তার কথা স্মরণ করল, আর নিশ্চিত হল যে সে তার বারবার ঘটা অভিজ্ঞতার স্মৃতিগুলো ভুলে যায়নি। কতক্ষণ পর কে জানে, প্রত্যাশায় ভরা চোখগুলো সে খুলল আর চারপাশে তাকাল। তবে তার চোখে যা পড়ল তা হল আগুনের শিখা আর তার সতীর্থরা, যারা ঠিক তার স্মৃতির মতোই ছিল। সেই মুহূর্তে একটা পাথরের পিলারে হেলান দিয়ে পা গুটিয়ে বসে থাকা ডেমন হান্টার কলিন বলল, আমরা 50 বার বজ্রপাতের পর রওনা হব। এই মুহূর্তে ডেরিক নিশ্চিত হল যে এর আগে যা যা ঘটেছে তার কোনোটিই স্বপ্ন বা হ্যালুসিনেশন ছিল না। চেরুড বোরো 15 মিন্স্ক স্ট্রিট। ক্লাইন নিচতলায় গিয়ে অ্যাক্টিভিটি রুমে বসল, ফায়ারপ্লেসের উষ্ণতা অনুভব করল। খবরের কাগজ, ম্যাগাজিন বা এমনকি কোনো বই না পড়েই সে চুপচাপ হেলান দেওয়া চেয়ারে দুলতে লাগল। ডোরবেল বেজে ওঠার শব্দ শোনার আগ পর্যন্ত চারপাশটা খুবই শান্ত আর নীরব ছিল। ক্লাইন, যে একটা বাড়ির শার্ট আর কাশ্মীরি ভেস্ট পরেছিল, সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। আগত মানুষটাকে দেখে সে বেশ অবাক হল। সে দরজা খুলল আর মৃদু হাসল। শুভ অপরাহ্ন, অ্যামলিন।
এই সময়ে তোমার কি হারভেস্ট চার্চে সাহায্য করার কথা ছিল না? সে ছিল দেখতে সুদর্শন, কিছুটা মেয়েলি ধরনের, এমলিন হোয়াইট, যার চুল একটা কোণ করে পেছনের দিকে আঁচড়ানো ছিল। ক্লাইনের অভিবাদন শুনে সেই অহংকারী লোকটার চেহারা জমে গেল। নিজের স্বাভাবিক অবস্থা ফিরে পেতে তাকে একটু কসরত করতে হল। তোমার সাথে আমার কিছু পরামর্শ করার আছে, ডিটেকটিভ শার্লক। মরিয়ার্টি। এমলিন এক এক করে শব্দগুলো উচ্চারণ করল। তাকে অ্যাক্টিভিটি রুমে ডেকে নেওয়ার পর ক্লাইন তার হেলান দেওয়া চেয়ারে ফিরে গিয়ে হাসিমুখে জিজ্ঞেস করল, কি ব্যাপার? একটা পরামর্শের জন্য ফি হল 1 পাউন্ড, কিন্তু আলোচনা কোনোভাবেই 1 ঘণ্টার বেশি হতে পারবে না। এমলিন হোয়াইট তার কথায় কান দিল না, আর সে গভীর চিন্তায় মগ্ন হয়ে বলল, একজন বড় মাপের মানুষ চায় যে আমি একটা কাজ করি। যদিও বিষয়টা পরোক্ষভাবে আমাকে আমার সমস্যা সমাধানে সাহায্য করতে পারে, কিন্তু এর মধ্যে বিশাল পরিমাণ ঝুঁকিও রয়েছে। আমার কোনো বন্ধু নেই, আর আমার ভয় হচ্ছে যে আমার বাবা মা চিন্তিত হয়ে পড়বে, আর তুমি একজন বেশ জ্ঞানী বিয়ন্ডার ডিটেকটিভ। তুমি কি পরামর্শ দেবে? প্রত্যাখ্যান করব নাকি গ্রহণ করব? তোমার সমস্যার সমাধান? মানসিক সংকেতটা দূর করা? ক্লাইন চিন্তিতভাবে বলল, কেবলমাত্র একটা কাজ শব্দটা শুনে আমি তোমাকে কোনো পরামর্শ দিতে পারব না। এমলিন হোয়াইট কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তারপর সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, এর সাথে সেই ফুলের কোনো একটা সম্পর্ক আছে। ক্লাইন প্রায় তার হাতটা কানের কাছে তুলে আনল।